বেআব্রু নিরাপত্তা, হাজার হাজার কোটি টাকার নিরাপত্তা বেআব্রু, নিরস্ত্র দুই যুবকের হামলা সংসদ ভবনে, তাতে বেআব্রু সংসদ ভবনের 8 স্তরীয় নিরাপত্তা। গতকালই আমরা দেখেছি সংসদ ভবন, সেখানে নিরস্ত্র দুই যুবক তারা ঢুকে পড়ে এবং তারা দর্শক আসন থেকে লাফ মারে, তারপরই সাংসদরাই কিন্তু তাদেরকে ধরে ফেলেন। 8 স্তরীয় নিরাপত্তা পেরিয়ে কিভাবে তারা প্রবেশ করলেন উঠছে প্রশ্ন। সংসদ হামলার তদন্ত কমিটি গঠন স্বরাষ্ট্র মন্ত্রকে, সিআরপিএফ এর ডিজির নেতৃত্বে কমিটি, অন্য এজেন্সির অফিসাররাও কমিটিতে রয়েছে। নিরাপত্তায় গাফিলতি খতিয়ে দেখবে এই কমিটি, দ্রুত তদন্ত শেষ করে রিপোর্ট দেবে কমিটি। আর এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো, এই খবরেরই আরো একটা লেটেস্ট আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে। সংসদ হামলায় চেষ্টার ঘটনায় গ্রেপ্তার 6, গতকালই সংসদ চত্বর থেকে গ্রেপ্তার 4, পরে গুরুগ্রাম থেকে গ্রেপ্তার আরো 2। বিস্তারিত জানবো তাদের সম্পর্কে, মানে নতুন করে যারা গ্রেপ্তার হলেন কি জানা যাচ্ছে এক্স্যাক্টলি। রাজীব রয়েছে ফোনে। রাজীব, দেখো, আমরা জানি গতকাল সংসদের ভেতরে ঢুকে লোকসভার একেবারে দর্শক আসন থেকে নিচে লাফ দেওয়ার ঘটনায় দুজনকে একেবারে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয় এবং তারপর সংসদ ভবনের বাইরে, ঠিক গেটের বাইরে থেকে আরো দুজনকে গ্রেপ্তার করা হয় এবং তারপর রাতে অভিযান চালিয়ে তাদের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে গুরুগ্রাম থেকে আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যাদের নাম বিনয় শর্মা এবং বৃন্দা শর্মা, সেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে কারণ তাদের বাড়িতে থেকেই পুরো পরিকল্পনাটি করা হয়েছে। এবং এখন যে খবর উঠে আসছে তা হলো সপ্তম এক ব্যক্তির যোগাযোগ এক্ষেত্রে উঠে আসছে, অর্থাৎ সপ্তম ব্যক্তিও এক্ষেত্রে ছিল এবং তিনি আশেপাশেই কোথাও ছিলেন, পালিয়েছেন, এরকমটাই দিল্লি পুলিশের তরফে সূত্র মারফত আমরা জানতে পারছি। তার নাম ললিত ঝা। যে সময় ঘটনাটি ঘটেছে সেই সময় যখন সারা দেশের সংবাদ মাধ্যম, তো বলা যেতে পারে সারা বিশ্বের সংবাদ মাধ্যম ঘটনাটি দেখাচ্ছে টিভিতে, সেই ছবি তৎক্ষণাৎ তিনি একটি এনজিওতে পাঠিয়েছিলেন। সেই ললিত ঝা কে এবং তার বাড়ি কোথায় দিল্লি পুলিশ বিস্তারিত কিছু এই মুহূর্তে জানাতে চাইছে না, তবে তার সন্ধান করা হচ্ছে এবং পুলিশের সূত্র বলছে যে খুব শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে। এই ঘটনায় একটি এনজিওর যোগাযোগ থাকতে পারে বলে উঠে আসছে এবং রাজনৈতিক কোনো যোগাযোগ আছে কিনা তার কারণ যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা যে স্লোগানগুলি দিচ্ছিল তাদের ক্ষেত্রে যদি দেখা যায় স্লোগানগুলো সেই ভারত মাতা কি জয় যেমন দিচ্ছিল, তানাশাহি নেহি চলেগি যেমন দিচ্ছিল, তেমনি জয় ভীম স্লোগানও দিচ্ছিল। এবং আরো খতিয়ে দেখার বিষয় তা হলো যে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু কোনো একটি রাজ্যের কোনো একটি এলাকার বাসিন্দা নন, দেশের বিভিন্ন প্রান্তের তারা বাসিন্দা, কেউ মহারাষ্ট্রের, কেউ কর্ণাটকের, কেউ গুরুগ্রামের। একদমই এই বিষয়টি যেটা দিল্লি পুলিশের যারা তদন্তকারী অফিসার তাদের সঙ্গে আমরা কথা বলে যেটা সূত্র মারফত জানতে পারছি যে এরা সবাই মিলিত হয়েছিলেন চণ্ডীগড়ে একটি বিমানবন্দর তৈরি করার দাবিতে একটি আন্দোলন হচ্ছিল। সেখানে প্রথম তারা মিলিত হয়, ভগৎ সিং এর নামে বিমানবন্দর করতে হবে এরকম একটি দাবি ছিল, সেই দাবিতে তারা মিলিত হন এবং তারপর তারা এক থেকে একাধিকবার তারা মিলিত হয় গুরুগ্রামে এই বিনয় শর্মার বাড়িতে, যে বাড়ি থেকে যাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল, তার বাড়িতেই এরা কিন্তু মিলিত হয়েছিলেন এবং সেইখান থেকেই পরিকল্পনা হয়েছিল 14 তারিখ অর্থাৎ আজকে দিনই পরিকল্পনা করা হয়েছিল সংসদের নিরাপত্তা বিঘ্নিত করে হামলা চালানো হবে, কিন্তু সংসদে ঢোকার পাশটি মিলেছিল 13 তারিখ। সেই কারণেই তারা পরিকল্পনা একদিন এগিয়ে এনে গতকাল এই হামলা চালায় এবং গোটা দেশের কাছে, গোটা বিশ্বের কাছে আমাদের দেশে সংসদ ভবনের নিরাপত্তার যে বেআব্রু চেহারাটা সেটা সামনে চলে আসে। তার কারণ 22 বছর পর সংসদে আবার হামলা হলো এবং এক্ষেত্রে মনে রাখতে হবে যে গতবার যে হামলা হয়েছিল অর্থাৎ জঙ্গি হামলা, সেক্ষেত্রে কিন্তু সংসদ ভবনের ভেতরে সশস্ত্র জঙ্গিরাও ঢুকতে পারেনি, যেক্ষেত্রে প্রাণ দিয়ে রুখেছিল আমাদের দেশের যারা জওয়ানরা। এক্ষেত্রে মনে রাখতে হবে সংসদ ভবনের ভেতরে ঢুকে গেছে আক্রমণকারীরা এবং ভেতর থেকে তারা ঝাঁপ দিয়েছে। একেবারেই খুব স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তো উঠছেই, পাশাপাশি এই যে বিষাক্ত গ্যাস থাকতে পারতো, যে তারা স্প্রে করেছেন, সেক্ষেত্রে যদি কোনো বিষাক্ত গ্যাস বা কোনো জীবাণু তারা ছড়িয়ে দিত তার ফলে কি হতে পারতো, সেইগুলো কিন্তু এখন অবশ্যই আলোচনার উপরে উঠে আসছে। বেশ একেবারে এই খবরের দিকে অবশ্যই নজর রাখবো। যে খবরের দিকে আবার সংসদে হামলার চেষ্টার ঘটনায় আরো একজনের খোঁজ, ললিত ঝা নামে একজনের নাম উঠে আসছে। আরো এক ব্যক্তির খোঁজে পুলিশ, এই ব্যক্তির খোঁজেই পুলিশ পলাতক ললিত ঝা একটি এনজিওর সঙ্গে যুক্ত। কোন সেই এনজিও খোঁজ চালাচ্ছে পুলিশ।
2001-এর 13 ডিসেম্বর সংসদে জঙ্গি হামলা, 2023-এর 13 ডিসেম্বর ফের সংসদে হামলা। অধিবেশন চলাকালীন লোকসভা দর্শক আসন থেকে দুজনের ঝাঁপ, স্মোক ক্যান নিয়ে হামলার চেষ্টা, সংসদের বাইরে ছিলেন আরো দুজন, এই ঘটনায় গ্রেপ্তার 6। सभा की कार्यवाही 2 बजे तक स्थगित की जाती है। सीमावर्ती क्षेत्रों में रहने वाली लोगों के लिए भी है। বুধবার লোকসভার 0 আওয়ারে বক্তব্য রাখছিলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন। सभा की कार्यवाही 2 बजे तक स्थगित की जाती है। সে সময় দর্শক গ্যালারি থেকে ঝাঁপ দেন দুই ব্যক্তি। सभा की कार्यवाही 2 बजे तक स्थगित की जाती है। একজনকে দেখা যায় সাংসদরা যেখানে বসেন সেখানে ঢুকে পড়তে, সাংসদদের সিট টপকে টপকে এগোচ্ছিলেন। সাংসদরাই দুজনকে ধরেন, তারপর চুলের মুঠি ধরে ধোলাই, চড়, কিল, ঘুষি। এই দুই আগন্তুক হলেন সাগর শর্মা ও মনোরঞ্জন ডি। সাগর শর্মা উত্তরপ্রদেশের আলমবাগের বাসিন্দা, আর মনোরঞ্জন ডি কর্ণাটকের মাইসুরুর বাসিন্দা। মাইসুরুর বিজেপি সাংসদ প্রতাপ সিনহার পাশ নিয়ে সংসদে ঢোকেন এই দুজন। পুলিশ সূত্রে দাবি তাদের জুতোয় লুকোনো ছিল স্মোক ক্যান। শুধু লোকসভার ভিতরে নয়, বাইরেও তখন হুলস্থুল কাণ্ড, চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া। সংসদ চত্বর থেকে এই দুজনকে গ্রেফতার করে পুলিশ। হরিয়ানার বাসিন্দা নীলাম সিং এবং মহারাষ্ট্রের অমল শিন্ডে। नहीं, हम किसी संगठन से नहीं है, आम जनता है, स्टूडेंट है हम, क्योंकि हम बेरोजगार हैं। किसी की बात नहीं सुनी जाती। ये हर जगह हमारी आवाज को दबाने की कोशिश करते हैं। ये तानाशाही नहीं चलेगी। सभा की कार्यवाही 2 बजे तक स्थगित की जाती है। এদিনের ঘটনায় প্রথমে লোকসভার অধিবেশন মুলতুবি হয়ে যায়, পরে আবার শুরু হয়। তখন স্পিকার জানান তদন্ত শুরু হয়েছে, কারা করলো, কি উদ্দেশ্যে করলো তার খোঁজ করছে পুলিশ। তদন্ত শেষ হলে পুরো বিষয়টি সংসদকে জানানো হবে। उस घटना की लोकसभा अपने स्तर पर संपूर्ण जांच कर रही है। दिल्ली पुलिस को भी आवश्यक निर्देश दे दिए गए हैं। हम सबकी चिंता थी कि वह धुआं क्या था, वह साधारण धुआं और सनसनी फैलने वाला धुआं था, इसलिए ऐसी चिंता का विषय नहीं। 2001 সালের 13 ডিসেম্বর জঙ্গি হামলা হয় সংসদে। सभा की कार्यवाही 2 बजे तक स्थगित की जाती है। 2023-এর 13 ডিসেম্বর আবারও সেই সংসদে হামলা। নিউজ 18 বাংলা। গতকাল বর্ধমান স্টেশনের ঘটনার পর এখনো আতঙ্কে যাত্রীরা। প্রশ্ন তুলেছেন যাত্রী সুরক্ষা নিয়েও। দুর্ঘটনাস্থল এখনো অবধি ঘিরে রাখা হয়েছে বর্ধমান স্টেশনে, সেখানে জলের ট্যাঙ্ক ভেঙে যায়। এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি যে মৃতের সংখ্যা 3 এখনো পর্যন্ত। এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি সেই দুর্ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। সকাল থেকে কি ছবি সেটা সবটা জানার চেষ্টা করব। শরদিন্দু রয়েছে ফোনে। শরদিন্দু, আজকে সকাল থেকে কি ছবিটা বদলালো? দেখো, ছবিটা অনেকটাই বর্ধমান রেল স্টেশন স্বাভাবিক। গতকাল যেমন 2-3 নম্বর প্ল্যাটফর্মে যাত্রীদের নামতে দেওয়া হচ্ছিল না, সে জায়গায় কিন্তু আজকে যাত্রীদের সেই প্ল্যাটফর্ম ব্যবহার করতে দেওয়া হচ্ছে। এবং গতকাল যেমন 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচলও বন্ধ ছিল, সেই জায়গায় ট্রেন চলাচলও কিন্তু চলছে। সব মিলিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক। তবে যাত্রীদের মধ্যে এখনো কিন্তু চোখে মুখে উদ্বেগ দেখা যাচ্ছে এবং তারা কিন্তু স্পষ্টতই রেলের গাফিলতির জন্যই এই দুর্ঘটনা ঘটেছে এমন অভিযোগ কিন্তু তারা আজকেও তুলছেন। এবং তাদের বক্তব্য যে যাত্রীর নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দেওয়া প্রয়োজন রেলের। বারবার এই স্টেশনে দুর্ঘটনা ঘটছে, কখনো স্টেশনের বিল্ডিং ভেঙে পড়ে যাচ্ছে, কখনো সেখানে
পদপিষ্টের মতো ঘটনা ঘটছে। আবার এই যে জল ট্যাঙ্ক ভেঙে পড়লো 1890 সালের জল ট্যাঙ্ক, সেই জল ট্যাঙ্কের জল ধারণ ক্ষমতা কতটা তা কি রেলের ইঞ্জিনিয়ারদের জানা ছিল না, এই প্রশ্ন কিন্তু তুলছেন যাত্রীরা। সব মিলিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও কিন্তু যাত্রীদের মধ্যে উদ্বেগ কিন্তু স্পষ্ট। তবে এই যে জলাধারের বিপজ্জনক অংশগুলিকে ভেঙে ফেলা হয়েছে এবং যে শেডের ওপর এই জলাধার ভেঙে পড়েছিল সেই শেডও ভেঙে ফেলা হয়েছে এবং ওই এলাকা সবুজ কাপড় দিয়ে ঘিরে ফেলা হয়েছে। ওই এলাকায় যাত্রীদের বেশি করে যেতে দেওয়া হচ্ছে না। বেশ 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 শরদিন্দু, তুমি নজর রেখো। বয়স হয়ে গেল, ওইটা কোনোদিন আজ পর্যন্ত দেখেনি। তারপর বর্ধমানে এই নিয়ে দ্বিতীয়বার ঘটনা হলো। তার আগে ছোটখাটো চাংফাং খুলে পড়ছিল, মানুষ মানে সে গরু ছাগলের মতন যায়। তার মধ্যে এবার রেলের এই যে পরিষেবা, এটা মানে ধিৎকার ছাড়া আর কিছু। কোথায় পরিষেবা? এই তো মানুষের নালে এইভাবে বারবার বর্ধমান স্টেশনে এরকম ঘটনা ঘটে। ট্যাঙ্কটা রক্ষণাবেক্ষণ থাকতো না, সেটা আমরা দেখেছি। সবসময় জল পড়তো এবং সবসময় ওভারফ্লো জলটা পড়তো, মানে বেশ কিছুদিন ধরে 2-3 বছর ধরে দেখছি আমরা ওভারফ্লো পড়ে জলটা। এটা ছাড়াও মানে ওভারব্রিজের যে অবস্থা, যে কোনো দিন স্ট্যাম্পেড হয়ে যাবে, মানে এমন সব হয় যে মানুষ মানে নড়া যায় না ওখান থেকে। এটা শুধু উদাসীনতার জন্য হয়, আর কোনো কারণ নাই। এটা যদি নজর থাকতো এই জিনিসটা ঘটতো না। না, নেই তো নেই। দেখভাল একেবারেই ঠিকঠাক যদি হতো তাহলে এই ঘটনাটা ঘটতোই না, আরো বেশি সংখ্যায় যাত্রী মারা যেতে পারতো এবং সেই মুহূর্তে যদি ট্রেন আসতো দুর্ঘটনায় মৃত্যু সংখ্যার হার আরো বেড়ে যেত। রেলের কাছে আমার দাবি, ওনারা যেন এই ব্যাপারটা একটু ভালো মতো নজরদারি করেন। আর এখান থেকে যাত্রীরা প্রশ্ন তুলছেন, এই গাফিলতির দায় কার? স্টেশনে তাদের নিরাপত্তা কোথায়? 3 জনের মৃত্যুর দায় কি রেল নেবে? 2020 সালের 4 জানুয়ারি বর্ধমান স্টেশনে ঢোকার পথে ঝুল বারান্দা ভেঙে পড়ে, প্রাণ যায় একজনের। বুধবার আবারও সেই বর্ধমান স্টেশনে দুর্ঘটনা, স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে আবারও গেল প্রাণ। ট্রেন দুর্ঘটনায় প্রাণ যায়, এবার স্টেশনে দাঁড়িয়েও গেল প্রাণ। এই দুর্ঘটনার জন্য রেলকেই দুষছেন যাত্রীরা। আজকে মৃত্যু হোক বা আহত হোক, যেটাই হোক, এর জন্য দায়ী সম্পূর্ণভাবে এই বর্ধমান স্টেশন কর্তৃপক্ষ দায়ী এবং এদের পদত্যাগের দাবি জানাচ্ছি আমরা। বর্ধমান স্টেশনের 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম, এখানেই রয়েছে জলের ট্যাঙ্ক। 1890 সালে এই ট্যাঙ্ক তৈরি হয়, জল ধরে 54,000 গ্যালন। অভিযোগ, গত 3 দিন ধরে এই ট্যাঙ্ক থেকে জল চুইয়ে চুইয়ে পড়ছিল। হকাররা বিষয়টি স্টেশন কর্তৃপক্ষকে জানান, কিন্তু কেউই কান দেননি। এর মধ্যে ট্যাঙ্কে দেখা দেয় ফাটল। সেই ট্যাঙ্কই বুধবার বেলা 12টা নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, মৃত্যুও হয়। যাত্রীদের প্রশ্ন, কেন এরকম হলো? যাত্রীদের সুরক্ষা বলে কি কিছুই নেই? কয়েকজনের যে প্রাণ চলে গেল তার দায় কি রেল নেবে? বর্ধমান স্টেশন এখন শুধুমাত্র মত্ত হয়ে আছে মোদির স্মার্ট স্টেশন করতে। বর্ধমানের পাবলিক প্যাসেঞ্জাররা স্মার্ট স্টেশন চায় না, তারা চায় ন্যূনতম প্যাসেঞ্জারদের সেফটি অ্যান্ড সিকিউরিটি, যেটা দিতে ব্যর্থ। তাই আজকে মৃত্যু হোক বা আহত হোক, যেটাই হোক, এর জন্য দায়ী সম্পূর্ণভাবে এই বর্ধমান স্টেশন কর্তৃপক্ষ দায়ী। যাত্রীদের দাবি, রেলের গাফিলতিতেই এমন দুর্ঘটনা ঘটল। কারণ ট্যাঙ্ক থেকে জল চুইয়ে পড়ছিল, একথা জানানো হয়েছিল। তারপরেও কেন ব্যবস্থা নেয়নি রেল? 100 বছরের পুরনো এই জলের ট্যাঙ্কের আদৌ কি কোনো রক্ষণাবেক্ষণ হতো? রেলের দাবি, 10 দিন আগে ট্যাঙ্ক পরিষ্কার করা হয়, তখন কোনো সমস্যা ধরা পড়েনি। তাহলে 10 দিনের মধ্যে কিভাবে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ল? এই ট্যাঙ্কটা যে আনইউজ পড়ে আছে এরকম তো নয়। 2 তারিখে ক্লিনিংটা হয়েছে। না দেখুন, যদি থাকতো তাহলে রেক্টিফাই তো করতে আমি। রেল লাইনের লাইনের দিকটা ফাটল ছিল, ওই ফাটল থেকে অবিরত ধারায় জল মানে মাসাধিকাল পড়েই যাচ্ছে। আমরা ওই ধার থেকে সরে গিয়ে দাঁড়াতাম, কিন্তু আশ্চর্য যে এটা কর্তৃপক্ষের দৃষ্টিকে পুরো কিভাবে এড়িয়ে যায়। 1890 সালে এই আমাদের ওয়াটার ট্যাঙ্কটা তৈরি হয়েছে। এই ওয়াটার ট্যাঙ্কটা রেগুলার সার্ভিস দিত। কোনো কারণে কোনো কিছুই অ্যাক্সিডেন্ট হতে পারে, যে দুর্ঘটনা কেউ চায় না। জং ধরে থাকতেই পারে, মানে জলে তো ধরবে। জং তো ধরতেই পারে, তাই বলে এভাবে জলের ট্যাঙ্ক ভেঙে পড়বে, এভাবে যাত্রীদের মৃত্যু হবে? এর দায় কি রেলের নয়? এ প্রশ্ন অনেকেরই। নিউজ 18 বাংলা। আসছি পরবর্তী খবরে। রাস্তা সংস্কারের জন্য স্বেচ্ছায় দান করুন। কাকতারুয়া বানিয়ে বেহাল রাস্তার উপর দাঁড় করিয়ে রেখে অভিনব প্রতিবাদ। এলাকাবাসীর কি প্রতিবাদ, এলাকাবাসী কি বলছেন, গোটা ঘটনার সুকান্ত রয়েছে ফোনে। সুকান্ত, দেখো অমৃতা, একটা অভিনব প্রতিবাদ, যেখানে দেখা যাচ্ছে রাজ্য সড়কে গর্ত হয়ে রয়েছে, সেই রাজ্য সড়কে দুর্ঘটনা ঘটছে বলে এলাকার মানুষ দাবি করছেন। এবং সেই রাজ্য সড়ক কাকতারুয়াতে একটি পোস্টার দেওয়া হয়েছে, যেখানে পরিষ্কার ভাবে লেখা রয়েছে স্ব ইচ্ছায় দান করুন রাস্তা বানানোর জন্য।
অর্থাৎ গ্রামবাসীদের একটা অভিনব প্রতিবাদ, তাদের দাবি যে ঘাটাল থেকে যে দাসপুর হয়ে নারাজোল যে রাজ্য সড়ক, সেই নারাজোল রাজ্য সড়কের রাজনগর এলাকায় বিভিন্ন জায়গায় রাজ্য সড়কে গর্ত হয়ে রয়েছে, সেই গর্তে প্রায়শই দুর্ঘটনা ঘটছে এবং তার জন্যই তারা এই অভিনব প্রতিবাদ করে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চায়। অমৃতা। বেশ বেশ, ধন্যবাদ সুকান্ত।